সুপ্রিয় দর্শক ও সুধী, আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের সরাসরি স্বাস্থ্য বিষয়ক সম্প্রচার মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। দর্শক, পবিত্র মাহে রমজানের একেবারেই শেষ পর্যায়ে আছি আমরা। আর কিছুদিন পরেই পালন করব আমরা অনেক আকাঙ্ক্ষিত ঈদ উল ফিতর। এবং এই ঈদ উল ফিতর পালন করার জন্য সবার মনের মধ্যে কিন্তু একটা আনন্দ এবং উদ্দীপনা কাজ করছে যে আমরা ঈদের দিন কি রান্না করব, কি পোশাক পরবো, কিভাবে ঈদটাকে উদযাপন করব, কার বাড়িতে বেড়াতে যাব, কাকে আমরা দাওয়াত দিব, বা অনেকে হয়তো বা গ্রামের বাড়িতে গিয়ে ঈদ করেন, তাদের একটা প্রস্তুতি আছে যে কখন রওনা করবেন, কিভাবে সবকিছু তৈরি করবেন। তো এই যে আনন্দের এই মুহূর্তগুলো যাতে আনন্দেই কাটে এবং সুন্দর করে ঈদটাকে আমরা যাতে সুস্থভাবে উদযাপন করতে পারি, সেটার জন্য কিছু আসলে আমাদের প্রতিরোধমূলক ব্যবস্থা বা কিছু সাবধানতামূলক ব্যবস্থা নিতে হবে। এবং সেই সাথে যদি কোনো ধরনের কোনো অসুবিধা হয়ও সেটাকে আমরা কিভাবে আসলে ম্যানেজ করব বা ওই সময়টাতে কিভাবে আসলে নিয়ন্ত্রণ করতে পারি, যেহেতু হসপিটালে ডক্টরের কিছু স্বল্পতা থাকবে এবং সেই সাথে দেখা যাচ্ছে যে ওষুধের দোকানগুলো অনেক সময় বন্ধ থাকে, কারণ এই সময় সবাই আসলে ছুটির একটা আমেজে থাকে। তো এই সার্বিক বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের আজকের বিষয়টি আমরা রেখেছি ঈদ কাটুক সুস্থতায়, এবং এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য আমাদের সাথে আজকে শ্রুতি উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইকবাল হাসান মাহমুদ, বক্ষব্যাধি এবং মেডিসিন বিশেষজ্ঞ। দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হচ্ছে ঈদে। যে কোনো ধরনের প্রস্তুতির আগে আমাদের স্বাস্থ্যের বিষয়টিকে মাথায় রাখার জন্য কি কি আমরা করতে পারি, কি ধরনের ওষুধপত্র সাথে রাখতে পারি, কি ধরনের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো নিয়ে রাখতে পারি, এই সবগুলো বিষয় জানার জন্য সরাসরি ফোন করে কথা বলতে পারেন আমাদের আজকে বিশেষজ্ঞ ডাক্তারের সাথে আমাদের স্ক্রলে দেখানো নাম্বার, এবং সেই সাথে ফেসবুক থেকে সরাসরি দেখতে লগ ইন করুন www.facebook.com/banglavision এই লিঙ্কটিতে। চলুন দর্শক, আজকে আলোচনা শুরু করা যাক। আমি স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি স্যার আমাদের সাথে আজকে স্টুডিওতে এসে জয়েন করার জন্য। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভ সকাল, রমজান মোবারক এবং অগ্রিম ঈদ মোবারক এবং জুম্মা মোবারক। অনেকগুলো দিন আজকে একসাথে। স্যার, আজকে আমরা যেহেতু কথা বলবো যে ঈদ সুস্থতার সাথে কিভাবে কাটে, যেহেতু এখন খুব একটা মহামারী সেরকম ভাবে নেই, বাট দেখা যাচ্ছে যে ঈদের সময় কিন্তু সাবধানতা বা স্থান পরিবর্তন বা ট্রাভেলিং বা খাবার দাবারের একটা চেঞ্জেস সবকিছু মিলিয়ে কিছু ধরনের সাডেন সিচুয়েশন তৈরি হয়। তো আমরা এই যে রমজানটা পালন করলাম, যেহেতু আমরা এখনো স্যার রোজার অবস্থাতে আছি, এই যে রমজানে অনেক সময় একটা ধারণা থাকে যে খাবার দাবার হ্যাবিট যেহেতু চেঞ্জ হয়েছে, সো আমাদের মানে ডায়েটের যে একটা চেঞ্জ হচ্ছে, লাইফস্টাইল একটা চেঞ্জ হয়েছে, এটাতে আসলে বেনিফিটগুলো কি কি থাকে যদি আমরা একটু স্যার জানি। ধন্যবাদ ডক্টর মল্লি। আসলে আর 2 দিন পরে হয়তো ইনশাল্লাহ শ্রাবণ মাসের চাঁদ দেখা দেবে। আমরা সবাই, ছেলে বুড়ো সবাই কিন্তু অধীর অপেক্ষায় আছি কখন চাঁদ দেখব, কখন ওই কবি নজরুলের সেই গানটা, সেই যে অনেক জনপ্রিয় গান, যে গানের আশে আমরা অপেক্ষা করি, রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, সেই গানটি শোনার পর্বে শুরু হয়ে যাবে আবাল বৃদ্ধ বনিতা সবার মধ্যে একটা ঈদের আনন্দ। এই আনন্দে সবাই মাতোয়ারা হয়ে যাবে। তো মাতোয়ারাটা একটা লিমিট থাকতে হবে, যে একটা সুস্থ সুন্দরভাবে যাতে এই আনন্দটাকে আমরা প্রকাশ করি, উদযাপন করি। আমরা এই প্রায় একটি মাস আর হয়তো 1 দিন বা 2 দিন আছে রোজার, একটা বডি কিন্তু অ্যাক্লিমেটাইজড হয়ে গেছিলো, অ্যাডাপ্টেড হয়ে গিয়েছিল যে এভাবে সকালে নাস্তা নেই, দুপুরের খাবার নেই, সকালে শেষ রাতে সেহরি, আবার গিয়ে বিকালে ইফতার সূর্যাস্তের পরে, এইভাবে আমরা কিন্তু একটা মাসে আমাদের বডিটা অ্যাডাপ্ট হয়ে গেছে, অ্যাক্লিমেটাইজড হয়ে গেছে। এখন ঈদের দিন দেখা যাবে যে সকাল থেকেই ভুরিভোজ শুরু হয়ে যাবে, যেটা কাম্য না। আমরা হঠাৎ করে একটা চেঞ্জ, আমাদের মেটাবলিক সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম কিন্তু এই একটি মাস কিন্তু একটা মানে ধারা চলে এসেছিল। হঠাৎ ঈদের দিন থেকে যদি বেশি বেশি খাবার শুরু হয়, তাহলে দেখা যাবে যে মানে সেটা ধারণ করতে পারবে না। ধারণ করতে তাকে 2-3 দিন সময় দিতে হবে আমাদের মেটাবলিক সিস্টেমকে, আমাদের ডাইজেস্টিভ সিস্টেমকে। তো সেই জন্য ঈদের দিনটা যাতে সুস্থতায় কাটানোর জন্য অতি ভুরি ভোজন করা যাবে না, একটু রয়ে শয়ে খেতে হবে। আস্তে আস্তে আপনি খাবারটা আস্তে আস্তে বাড়ান, এটার দিকে লক্ষ্য রাখতে হবে। কারণ আমরা এই যে একটি মাস যে রোজার সিয়াম সাধনা পালন করলাম, এটা ছিল একটা প্রশিক্ষণের মাস। সেনাবাহিনীতে যেমন একটা প্রশিক্ষণের মাস, শীতকালীন প্রশিক্ষণ থাকে, গ্রীষ্মকালীন প্রশিক্ষণ থাকে, এই
আমাদের একটি মাসের প্রশিক্ষণ আমরা যদি বাকি 11টি মাস এই প্রশিক্ষণের যে রেজাল্টটাকে আমরা যদি চালিয়ে দিই, তাহলে কিন্তু আমরা পুরো বছরটি সুস্থ থাকতে পারবো। মানে আপনি দেখুন যে এই যে রোজা, এই যে ফাস্টিংটা এত উপকারী যে জাপানের একজন রিসার্চার তো নোবেল পুরস্কারই পেলেন ফাস্টিংয়ের উপরে তার থিসিস লেখে। এবং এই ফাস্টিংয়ের জন্য ক্যান্সার কোষগুলি পর্যন্ত নষ্ট হয়ে যায়। ফাস্টিংয়ের উপকারিতা অনেক আছে। তো এই ঈদের আনন্দ তাদেরই জন্য, আমাদের হাদিসের কথা যদি বলি, যে যারা রোজা করেছে তারাই ঈদের আনন্দ করবে, তারাই ঈদের জামাতে যাবে। দেখা যাবে উল্টো হয়ে যাচ্ছে। তবে এখন আমরা দেখি যে রোজা রাখার কিন্তু প্রবণতা অনেকের মধ্যেই আছে। সে নাট্য জগতের কর্মী হোক, সে লেখক হোক, সাংবাদিক হোক, সবাই কিন্তু রোজাটা রাখে। এই রোজার উপকারিতাটা মানুষ এখন বুঝতে পেরে গেছে। তো এই রোজার যে আমরা প্রশিক্ষণটাকে আমাদেরকে ধারণ করতে হবে। সারা এই মাসটা একজন ধূমপান করলেন না, দেখা গেল যে ঈদের দিন সকাল থেকে শুরু হয়ে গেল তার ধূমপানের একেবারে প্রচন্ডতা। এটা তো ভালো না। এটা তো সংযমটা আসলে আমাদের ধরে রাখতে হবে। এই সংযমটা শিক্ষা দিয়েছে, আপনি ঠিকই বলেছেন। জানার ব্যাপার আছে যে ঈদের দিন দেখা যাচ্ছে যে আমরা যেহেতু রোজাতে অনেক সময় কিন্তু বেশিরভাগ কথাবার্তাগুলো বলি যে যাদের ক্রনিক ডিজিজগুলো আছে, যেমন ডায়াবেটিস, হাইপারটেনশন বা কিডনির সমস্যা, তারা কিন্তু আগে থেকেই ডক্টর দেখে তাদের ওষুধগুলো সময়সীমাগুলোকে চেঞ্জ করে নেয়। কারণ রোজার সময় আসলে লম্বা সময় যেহেতু আমরা না খেয়ে থাকছি, তাহলে ওষুধগুলো কখন খাবো সেবার একটা ব্যাপার থাকে। তো ঈদের শুরুতেই দেখা যাচ্ছে যে আবার তাদেরকে আগের রুটিনে ফিরে আসতে হয়। তো সেই জায়গা থেকে স্যার যদি একটু বলেন যে কি করা উচিত তখন। আমরা যেমন রোজার আগের থেকেই বলতে থাকি যে আপনার যে সকালের যে ওষুধটা সেটা হবে ইফতারের সময়, সকালে যে ওষুধটা খেতে, আর রাত্রের ওষুধটা হবে সেইরির সময়। তো যেহেতু লম্বা একটা সময় আমরা উপবাস থাকি, না খেয়ে থাকি, সুতরাং ব্লাড প্রেশার দেখা যাবে শেষের দিকে এসে ফল করে, ব্লাড সুগারটা ফল করে। সেই জন্য আমরা সেইরির সময়টা কিন্তু ডোজটার মাত্রা কমিয়ে দিই। অনেক সময় অর্ধেক করতে হয়, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অবশ্য। কিন্তু আবার যখন রোজা শেষ হয়ে যাবে, ঈদের মানে শুরু হবে, তখন থেকে আবার পূর্বের ডোজে আবার চলে আসতে হবে। সেই সকালের নাস্তার আগে বা পরে সেই সকালের ডোজটা, আবার রাত্রের ডোজটা রাত্রের খাবারের পরে, দ্যাট ইজ ডিনারের পরে। তো এটা একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি করেন তাহলে সেটা খুব ভালো হয়। আর যাদের ব্লাড সুগার খুব আধিক্য আছে, তারা আমরা বারবার বলতাম যে, এখনও বলি, এখনও তো রোজা শেষ হয়ে যায়নি, যে একটির বেশি খেজুর খাবেন না। যাদের ডায়াবেটিস আছে দেখা যাবে প্রচুর জিলাপি খাচ্ছে, প্রচুর ফিন্নি খাচ্ছে, দেখা যাবে ব্লাড সুগার অনেক বেড়ে গেছে। এমনটি হওয়ার কথা ছিল না। যদি আপনি সেহরি বা ইফতারের সময় সংযতভাবে আপনি চলেন, তাহলে কিন্তু আপনি সব কিছু সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে চলবে। কিন্তু আমরা দেখা যায় যে রোজার ইফতারের সময় এত বেশি ক্যালোরি আমরা ইনটেক করি, যে ক্যালোরি আমরা সারাদিন বার্ন করলাম, আর ক্যালোরি আরও বেড়ে গেল। রোজার সময় দেখা যাবে, রোজার পরে দেখা যাবে আবার মুটিয়ে গেছে, ওবেসিটি ডেভেলপ করেছে। সেটা তো হওয়ার কথা ছিল না। তো একটা ব্যাপার ডক্টর মলি আমি প্রায় রেফারেন্সটা দিই, যে আমরা ঈদের সময় দেখা যায় প্রচুর মাংস আমরা খাই। সরি। তো আমি একটা রেফারেন্স বলি যে একটা হাতি দেখেন বাঁচে 150-200 বছর, ও কিন্তু কখনো মাংস খায় না। ও কিন্তু শুধুমাত্র সবজি, ভেজিটেবল, কলা গাছ, কলা পাতা এগুলি খেয়ে থাকে। তাহলে তার লাইফ স্প্যান অনেক বেশি। আর একটা বাঘ বাঁচে 30 বছর থেকে 35 বছর, ঊর্ধ্বে 35 বছর। ও জীবনেও সেই সবজি খাবে না, ও শুধু মাংসই খাবে। তাহলে মাংস এবং সবজির মধ্যে একটা ডিফারেন্স আছে। যে যত বেশি মাংস খায় তার লাইফ স্প্যান কমে যায়, আর যে যত বেশি ভেজিটেবল খায় তার লাইফ স্প্যান বেড়ে যায়। যে ভেজিটেরিয়ানদের দেখবেন অনেক তারা ভালো থাকে, কারণ যত বেশি মাংস খাবেন আপনার দেখা যাবে কোলন ক্যান্সার অনেক বেশি থাকে, কোলাইটিস অনেক বেশি থাকে। সুতরাং এই ঈদের খাবারটা হবে একটা প্রথম, যেহেতু হঠাৎ করে ব্যালেন্সড ডায়েট এবং আমাদের অনেক ধরনের রান্না বান্না আসলে করা হয়, কিন্তু আমাদেরকে খেতে হবে, আসলে খেতে হবে মানে সহজ পাচ্য, সহজে হজম হয়। আপনার একটি মাস পাকস্থলী বা মেটাবলিক সিস্টেম যেভাবে চলছিল, হঠাৎ করে আপনি ওর উপরে অনেক বেশি বোঝা চাপিয়ে দিলেন, ও তো সহ্য করতে পারবে না। গ্যাস্ট্রোএন্টারাইটিস হবে, বমি হবে, এখন হাইপার অ্যাসিডিটি হচ্ছে,
অনেক অনেক সমস্যা হচ্ছে। স্যার এই যে এই জায়গাটা থেকে কথা বলতে চাচ্ছিলাম, যেহেতু আপনি সমস্যাগুলো তুলে ধরলেন, দেখা যাচ্ছে যে ওই সময়টাতে হঠাৎ করে একটা বুকে চাপ দিল বা খাবার দাবার থেকেই হোক, অথবা অনেক সময় হাঁসফাঁস লাগছে, বোঝা যাচ্ছে না যে আসলে তার হার্টের সমস্যা কিনা, বা হয়তো বা হার্টের সমস্যা হয়ে আছে বুঝতে পারেনি আগে, কিন্তু হঠাৎ করে রোজা ঈদের সময়টাতে খাবার খেয়ে হঠাৎ করে তার এটা উদ্বেগ হলো। তো ডক্টর সবসময় হসপিটালে থাকছেন, কিন্তু সেই সময়টাতে যেহেতু অনেক সময় ছুটির কারণে ডক্টরের কিছুটা তারতম্য থাকেন, কম থাকে, তো সেই সময় আসলে কি করা উচিত, বা তখনই ইমিডিয়েটলি আসলে কি ধরনের ব্যবস্থাগুলো নেওয়া যেতে পারে? আসলে যে আপনি ঠিকই বলেছেন যে এই যে রোজার সময় সবাই ঈদ করতে চায়। দেখা যায় আমরা যখন হসপিটালে চাকরি করতাম, তখন যে যারা মানে অন্য ধর্মের তাদেরকে ডিউটিতে রাখতাম, ডিউটিতে রেখে আমরা মুসলমান যারা ডাক্তার, মুসলিম যারা ডাক্তার আছে তারা ছুটি পালন করতাম, অ্যাটলিস্ট ঈদের দিনটা ওদের বলতাম তোমরা চালিয়ে নাও, আমরা বা ওদের ধর্মের অনুষ্ঠানে আমরা একই কাজ করতাম। তো মানে দ্যাট ইজ ডাক্তারের সংখ্যা কম থাকে, হঠাৎ এমার্জেন্সি ডেভেলপ করতে পারে। আপনি যে বললেন হয়তো রোগীর হঠাৎ দেখা যাবে যে একটা হার্ট অ্যাটাক করে বসলো, এত বেশি খেলো, তার জন্য দেখা যাবে সে মনে করছে যে তার গ্যাস হয়েছে, দেখা যাবে যে পরে ইসিজি করে দেখা যাবে বা ট্রোপোনিন করে দেখা যাবে তার একটা হার্ট অ্যাটাক হয়ে গেছে। সেই সময় কিন্তু ওই গ্যাস বলে বলে চালিয়ে না দিয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। এখন দেখা যায় যে অল্প বয়স্ক মানে ইয়াং ম্যানদেরও কিন্তু হার্ট অ্যাটাক হয়। আগে ধারণা ছিল যে একটা 40, 50, 60 বছর বয়সে একটা হার্ট অ্যাটাক হয়, এখন 20 বছরে 10 বছর ছেলেরও হার্ট অ্যাটাক হতে আমরা দেখছি। সুতরাং আমাদের এত বড় নাম করা স্পোর্টসম্যানের হার্ট অ্যাটাক হয়ে গেল, তো এরকম তো হওয়ার কথা ছিল না। এখন সিচুয়েশন সব কিছু মিলে একটা শরীরের মধ্যে একটা চেঞ্জ চলে এসছে, যে চেঞ্জটা আমরা নিজেরাই কিন্তু তৈরি করি। আমরা এত বেশি খাবার খাই, এত বেশি রিচ ফুড করি, এত বেশি ধূমপান করি। এই আমরা যদি একটা সংযমী জীবনযাপন করি, দেখুন একটা সন্ন্যাসী বা একটা সাধু, এরা কিন্তু অনেক বছর বাঁচে, ওরা কিন্তু শুধু সবজি খায়, ওরা কিন্তু এই মানে ধূমপান করে না, ওরা কিন্তু খুব সংযত লাইফ লিড করে। অর্থাৎ সংযম, এই রমজান কিন্তু আমাদের সংযমটা শিখিয়ে দিয়ে গেছে। এই সংযমটা আমরা ব্রেক করে ফেলি, ব্রেক করেই আমরা কিন্তু বিভিন্ন ঝামেলায় পড়ে যাই, ঝামেলায় পড়ে যাই। আসলে এই রমজানের চেতনাটাকে যদি আমরা ধারণ করি পুরো বাকি 11টি মাস, তাহলে কিন্তু আমরা ভালো থাকবো। আর আরেকটা হচ্ছে যে কথাটা আপনি প্রশ্নটা করলেন, যে সঙ্গে সঙ্গে হাসপাতালে তাকে নিতে হবে। তবে আমি বলি যদি হার্ট অ্যাটাক সন্দেহ করা হয়, হাসপাতালে যেতে যে সময়টা লাগে ধর 15-20 মিনিট, সেটা হচ্ছে গোল্ডেন আওয়ার, গোল্ডেন টাইম। তখন হাতের কাছে অ্যাসপিরিন 4টা বড়ি চিবিয়ে চিবিয়ে খেয়ে নিতে হবে, বা ক্লোমিডাজল 4টা বড়ি খেয়ে নিতে হবে। তাহলে অ্যাটলিস্ট এই যে একটা মানে থ্রম্বাসটা ফর্ম হলো সেটা ভেঙে যায়। তারপরে হাসপাতালে নিলে রোগীর বেঁচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সুতরাং যারা দেশে যাবেন, যাদের হার্টের সমস্যা আছে বা একটা সম্ভাবনা আছে পোটেনশিয়ালি, তারা এই ধরনের অ্যাসপিরিন বা ক্লোমিডাজল সঙ্গে রাখবেন। একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আমরা বাকি আলোচনা আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক শুনতে পাচ্ছেন আমাদের? জি শুনতে পাচ্ছি। জি দর্শক, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, আপনার প্রশ্নটি করুন। জি প্রশ্ন হলো, আমরা যে আয়োডিনযুক্ত লবণ খাইতেছি, প্যাকেট লবণ, হ্যাঁ যে প্যাকেট লবণ, এই প্যাকেট লবণটা পটাশিয়াম আয়োডিনযুক্ত লবণ। একটা মেডিকেল সায়েন্সের বই দেখলাম, পটাশিয়াম আয়োডিনযুক্ত লবণ শরীরের জন্য ক্ষতিকর। বিশেষ করে এরা অনেকগুলা জিনিস লিখছে, সেখানে লিখছে ক্যান্সারও তৈরি করতে পারে। আবার আয়োডিনের কথা প্রাকৃতিক সোর্স বলছে, তামাক পাতায় প্রচুর আয়োডিন আছে। তাইলে আমরা এই যে আয়োডিনের নামে পটাশিয়াম আয়োড খাইতেছি, এটা আমাদের অনেক ক্ষতি করতে পারে, তাই দেখলাম। আরো অনেক বিস্তারিত। তো সুতরাং আমরা পটাশিয়াম আয়োডিন না খাই, পটাশিয়াম আয়োডিন না খাই, আমরা আয়োডিনযুক্ত লবণ খাই, অথবা পটাশিয়াম আয়োডিনযুক্ত লবণ এটা আমরা বর্জন করি। আচ্ছা, এটা শরীরের যে এইগুলা লিখছে শেষ পর্যন্ত। আচ্ছা দর্শক, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা যে জি দর্শক, আপনি আমাদের সাথে থাকুন। আমরা প্রশ্নটি বুঝতে পেরেছি, ওনার যে প্রশ্নটা উনি যেটা দেখেছেন ইনগ্রেডিয়েন্টে, যে একটা প্যাকেটের গায়ে হতো বা যে পটাশিয়াম যুক্ত আয়োডিন, এটা আসলে কি কতটুকু? আসলে আয়োডিন ছাড়া যে আগে যারা লবণ খেতেন তাদের দেখা যায় আয়োডিনের ঘাটতি থাকতো, আয়োডিন মিশ্রিত থাকতো না, তখন দেখা যায় বুদ্ধিবৃত্তি অনেক হ্রাস পেত। আয়োডিনের অভাবে সে শুধু লবণ খেলে, আয়োডিন ছাড়া লবণ খেলে দেখা যাচ্ছে অনেক সমস্যা হয়, বিশেষ করে ইন্টেলেকচুয়াল একটা ডিসএবিলিটি ডেভেলপ করে।
তারপরে আসলো যে লবণের সাথে আয়োডিন মিক্সড করে দিতে হবে। তো আপনি কোথায়, দর্শক ভাইয়া আপনি কোথায় পেয়েছেন যে পটাশিয়াম আয়োডাইড খেলে ক্যান্সার হবে? এটা আসলে ভুল তথ্য, এই ধরনের তথ্য আমার জানা নেই। তবে এটা সঠিক নয়। আপনি যেটা আয়োডিনযুক্ত লবণ আছে সেটা পটাশিয়াম আয়োডিন হোক, আপনি নির্বিঘ্নে খেতে পারেন। এখানে আপনার কোনো চিন্তা বা দুশ্চিন্তার কোনো ব্যাপার নেই। ব্যাপার নেই। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার, যে বিষয়টা ছিলাম যে আপনি বলছিলেন যে যদি এই ধরনের সম্ভাবনা কারো থেকে থাকে, যে কারো যদি হার্টের সমস্যা থাকে বা কারো যদি এই ধরনের ফিলিংস হয়, তাহলে একটা মেজারমেন্ট হিসেবে অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো সাথে ক্যারি করা উচিত, যাতে হাসপাতালে যেতে যেতে সে অ্যাট লিস্ট এটা খেয়ে নেয় এবং এই যে রক্ত চলাচলটা আসলে ঠিক করতে পারে। গোল্ডেন আওয়ার, কারণ হাসপাতালে নিতে দেখা যায় রাস্তার মধ্যে অনেক হার্ট অ্যাটাকের রোগীর মৃত্যু হয়। সাডেন মানে মৃত্যুর অন্যতম কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। তো এই যে একটা সুযোগ হাসপাতাল নিতে নিতে, একটা মানে যে কোনো হাসপাতালে নেওয়া যাবে না যে যেখানে কার্ডিয়াক আছে সঙ্গে সঙ্গে স্টেন্টিং করা যাবে, একটা এরকম হাসপাতাল নিতে যদি আপনি 4টা অ্যাসপিরিন বড়ি বা ক্লোপিডগ্রাজোল বড়ি আপনি খেয়ে নেন, তাহলে আপনার একটা লম্বা সময় আপনি পাচ্ছেন, আধা ঘন্টার মতো সময় পাচ্ছেন যে এই আধা ঘন্টার মধ্যে শিফট করা যাবে, এই আধা ঘন্টার মধ্যে সাডেন ডেথটা হবে না। এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমরা এই ট্রাভেলের সময়ের কথাটা যেহেতু আসলাম, যে ঈদে আসলে ট্রাভেলিং জিনিসটা আমাদের দেশে খুবই কমন এবং অন্যান্য যে কোনো দেশেই যে কোনো ফেস্টিভ সময়টাতে দেখা যায় এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রাভেল করা হয়। অনেকে গ্রামের বাড়িতে যান, অনেকে হয়তো বা গ্রামের বাড়ি থেকে শহরে আসেন। এই চেঞ্জেস বেশিরভাগ গ্রামের বাড়িতে যাওয়া হয়। তো এই যে ট্রাভেলের সময় কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা হয় প্রতি বছরই হচ্ছে। এবার হয়তো বা আশা করছি কম হবে, কিন্তু তারপরেও দেখা যাবে এই ধরনের নিউজ আসবে। কিন্তু সাবধানতাগুলো আসলে কি বা স্বাস্থ্যগতভাবে কি ধরনের প্রিভেন্টিভ মেজারগুলো নেওয়া উচিত? সুন্দর প্রশ্ন করেছেন। নারীর টানে বাড়ি ফেরা, এখন 9 দিনের ছুটি আজকে থেকে শুরু হয়েছে। ছুটি যদি আমরা কাউন্টডাউন শুরু করি, 9 দিন, এক নাগারে 9 দিন। এত লম্বা ছুটি তো কোনোদিন আমরা জীবনে পাইনি। তো সবাই মানে প্রচুর সংখ্যক লোক কিন্তু ঢাকা ত্যাগ করবে, অর্থাৎ দেশে গিয়ে বাবা মার সঙ্গে ঈদ করবে। কিন্তু এই যাওয়ার সময় দেখা যায় অনেক বিপত্তি হয়। প্রত্যেক বছর আমরা ঈদের পরে যেসব খবর আমরা সংবাদপত্রে বা টেলিভিশনে নিউজে দেখি যে প্রচুর লোক সড়ক দুর্ঘটনায় মারা গেছে, লঞ্চ ডুবিতে মারা গেছে, বিভিন্নভাবে মারা যায়। তো আপনি এই যে ট্রেনের ছাদে করে একেবারে বোঝাই করে যাচ্ছে, বাসের ছাদে করে যাচ্ছে, এতে করে দেখা যাচ্ছে যে প্রচুর দুর্ঘটনা ঘটছে শহরে। মানে তবে এবছর আমরা যেহেতু লম্বা ছুটি পেয়েছে, মানুষের খুব একটা তাড়াহুড়ো থাকবে না, আস্তে ধীরে যাবে। তারপরেও সতর্কভাবে যেতে হবে, কারণ সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। আপনি তাড়াহুড়া করে দেশে যাচ্ছেন, কিন্তু দেখা যায় একটা দুর্ঘটনায় পড়ে গেলেন। সেটা উচিত হবে না আস্তে ধীরে যান? আগে অনেকে ফ্যামিলি পাঠিয়ে দিয়েছে, এখন আজকে থেকে ছুটি শুরু হয়ে গেছে, আজকে হয়তো ভদ্রলোক দেশে যাবেন, এরকম যদি হয় তাহলে সেটা ভালো। তারপরে বাসের ছাদে করে যাবেন না, ট্রেনের ছাদে করে যাবেন না। যেটা বাসের যে কটা সিট আছে সেই সিটের মধ্যে বসে যাবেন। সিটের মধ্যে মানে বাসের ভিতরে ঝুলে ঝুলে যাবেন, একদম ওভারলোড করে ফেলেন, বাস দেখা যায় চালক নিয়ন্ত্রণ রাখতে পারছে না, খাদে পড়ে যাচ্ছে। লঞ্চ এত বেশি মানুষ উঠেছে যে লঞ্চ ডুবি হয়ে গেল। তবে সরকার কিন্তু এবার একটা খুব ভালো পদক্ষেপ নিয়েছে যে ঈদের সময় এই সময়টাতে অন্য কোনো এই যে বালুবাহিত লঞ্চ বা ট্রলার বা অন্যান্য ট্রলার, ওভারহেড ট্রলার, এগুলো কিন্তু এই সময়টা যাওয়া একদম নিষিদ্ধ করেছে, যাতে করে লঞ্চের মধ্যে আঘাত না লাগে বা জাহাজের মধ্যে আঘাত না লাগে, দুর্ঘটনা যাতে না হয়। আমি মনে করি এটা অত্যন্ত একটা ভালো পদক্ষেপ। এই পদক্ষেপগুলো যদি আগের মানে বছরগুলিতে নেওয়া হতো তাহলে কিন্তু লঞ্চ দুর্ঘটনা ঘটতোই না, অ্যাক্সিডেন্টগুলো একটু কম হতো। এবং এই সময়টাতে ওই যে রাস্তায় ট্রাভেলিং এর সময় দেখা যায় অনেক ধরনের অনেক খাবার দাবার খেয়ে একটা বিপর্যয় তৈরি করে, বিশেষ করে ছোট শিশু যারা ট্রাভেল করে তাদের বেলাতে এটা দেখা যায় বেশি। এই জায়গাটাতে স্যার একটু জিজ্ঞেস করবো যে কি ধরনের আসলে ট্রাভেলের সময় খাবারগুলো খাওয়া উচিত। একজন দর্শক আছেন, ফোন নিয়ে আসছি। জি হ্যালো দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করুন। দর্শক ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার টিভির ভলিউমটি কমিয়ে দিয়ে প্রশ্নটি করুন। আমি যশোর থেকে মহিদুল বলছিলাম। আমার প্রশ্ন হচ্ছে ইকবাল স্যারের কাছে যে আমার এই প্রায় 15 দিন মতো ঠান্ডা লেগে আছে, কিন্তু ঠান্ডা কালার এক এক সময় এক এক, মাঝে মাঝে হলুদ পানি বেরোইছে, মাঝে আবার একটু শক্ত, মাঝে মাঝে হাসি হয়, আর পিঠে বাম সাইডে পিঠের ভিতর খিস খিস করে কামড়ায় ওঠে। তারপরে আমি ডাক্তার দেখাইছিলাম, অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়েছে অ্যাজথ্রোমাইসিন। তার ওই ঠান্ডা যখন আমার কালার চেঞ্জ হয়ে গেছে তখন আর আমি ওই অ্যান্টিবায়োটিক অ্যাক্টিভ এখনো খাইনি, অ্যান্টিবায়োটিকটা রয়েছে।
কিন্তু ঠান্ডা কমে যাওয়ার কারণে এখন মাঝে মাঝে নাক দিয়ে এক নাক দিয়ে পানি বেরোয় সাদা, কিন্তু পিঠে কামড়ায় স্যার। এর কারণটা কি স্যার? রোজা খাইতে তো আসলে গলাও শুকায় আসে স্যার। হ্যাঁ মহিদুল সাহেব, আমি বুঝতে পেরেছি আপনার ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা মানে অনেক দিন থাকলে হয় কি রাইনোসাইনোসাইটিস বলে একটা সমস্যা থাকে, সেটা আপনার হয়ে গেছে এবং সেজন্য ইনফেকশন হয়েছে, এই জন্য হলুদ নেজাল ডিসচার্জ হচ্ছে। আপনাকে তো চিকিৎসকের পরামর্শ নিয়ে এক কোর্স অ্যান্টিবায়োটিক খেতেই হবে। আর যেসব অ্যান্টি অ্যালার্জিক বড়ি আছে ফেক্সোফেনাডিন বা বিলাস্টিডিন এগুলি খেতে হবে। আর আপনাকে হট স্টিম যে গরম পানির একটু ভাপ নিতে হবে, সকালে একবার রাত্রে একবার গরম পানির ভাপটা নেবেন, তাহলে কিন্তু এগুলো চলে যাবে। আর একটা বুকের করে দেখুন যে পিঠে কেন ব্যথা হচ্ছে, সেই যে আপনার যে রাইনোসাইটিসটা ইনফ্লামেশনটা কি ফুসফুসেও চলে এসেছে কিনা, নিশ্চয়ই ফুসফুসে চলে এসেছে। সেই জন্য একটা এক্সরে করে একজন চিকিৎসককে দেখান, চিকিৎসক দেখে একটা ভালো কার্যকরী অ্যান্টিবায়োটিক দিলে এবং অ্যান্টিহিস্টামিন যেগুলির নাম বললাম ফেক্সোফেনাডিন বিলাস্টিডিন এগুলি খেলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। তবে স্টিম ইনহেলেশনটা আপনি নিয়মিত নিতে থাকেন। দর্শক অনেক ধন্যবাদ আমাদের প্রশ্নটি করার জন্য। স্যার ওই যে কথাটা বলছিলেন যে ট্রাভেলিং এর সময় দেখা যায় আমরা নানা ধরনের বাইরের ফুডগুলো খেয়ে দেখা যায় একটা ডায়রিয়ার মতো সিচুয়েশন তৈরি হয়, এই জায়গাটাতে আসলে মা বাবার কি ধরনের সতর্কতা অবলম্বন করা? ডক্টর মল্লিক, এমন একটা সময় ছিল 3-4 বছর আগে যে এত যানজট ছিল ফেরিঘাটে, এই পদ্মা সেতু হওয়ার আগে বা এইসব আরিচা ঘাটে, সে লোকদেরকে মানে 2 মাইল চলে গেছে যে বাসের বা ট্রাকের ভিড়, রাস্তাতেই তারা মানে ঈদের নামাজ পড়েছে, এমনও হয়েছে। মানে ঈদের পরের দিন হয়তো বাড়ি ফিরেছে। তো এখন তো সেই অবস্থা নেই, এখন তো মানুষ খুব দ্রুতই বাড়ি ফিরতে পারছে। তারপরও কিছু কিছু অনেক সময় যানজটে পড়ে গেলে রাস্তায় দেখা যাচ্ছে যে বাচ্চাকে একটা রাস্তা থেকে জিনিস নিয়ে খাওয়াচ্ছে, খোলা জিনিসটা নিয়ে খাওয়াচ্ছে, রাস্তার মধ্যে দেখা যায় তার একটা গ্যাস্ট্রোএন্টারাইটিস হয়ে তার লুজ মোশন হচ্ছে, তার বমি হচ্ছে। এগুলো রাস্তার কোনো খাবার খাবেন না। যখন বাসে বা লঞ্চে বা ট্রেনে আপনি যাবেন, বাসার থেকে পরিশুদ্ধ খাবার এবং বিশুদ্ধ পানি নিয়েই আপনি বাসে বা ট্রেনে বা লঞ্চে উঠবেন, তাহলে কিন্তু এই সমস্যাটা হবে না। রাস্তার খাবার আপনি যতটুকু বর্জন করা যায় সেটা বর্জন করবেন, না তো কিন্তু দেখা যাবে যে এই ঈদ পণ্য হয়ে যাবে, সেই হাসপাতালে নিয়ে তাকে স্যালাইন দিতে হচ্ছে, এই বিভিন্ন রকমের ঝুঁকি ঝামেলা পড়তে হচ্ছে। এখানে স্যার একটা কথা হচ্ছে যে গ্রামের বাড়িতে যারা যান তাদের আসলে কিছু বাড়তি সতর্কতার কথা আমরা সবসময় বলি, এবারও বলবো, বাট এই সতর্কতাগুলোর মধ্যে আসলে কোন জিনিসটা সবার আগে মাথায় রাখা উচিত? এবং এই যে সিচুয়েশন যদি তৈরি হয় এই হঠাৎ করে ডায়রিয়া বা হঠাৎ করে জ্বর ঠান্ডা কাশি, তাহলে আসলে কি ধরনের মেডিসিন বা কি ধরনের প্রতিরোধমূলক মেডিসিন? এটাও সুন্দর প্রশ্ন। আসলে যারা দেশে যাচ্ছেন, বাড়িতে যাচ্ছেন, দেখা যাবে যে ওষুধের দোকান ঈদের দিন বন্ধ, 2-3 দিন বন্ধ থাকছে, ডাক্তার থাকছে না। তো একটা মেডিসিন বক্স আপনি তৈরি করুন আজকেই, সেখানে প্যারাসিটামল থাকবে, মেট্রোনিডাজল থাকবে, ওর স্যালাইন থাকবে, গজ ব্যান্ডেজ থাকবে, হয়তো কেটে গেল রাস্তায় একটু রক্ত বেরোচ্ছে, আপনি একটু ব্যান্ডেজ করার জন্য গজ ব্যান্ডেজ পাওয়া যাচ্ছে, ডিসপোজেবল মানে স্টেরাইল ব্যান্ডেজ, এগুলো সঙ্গে করে নিয়ে যান। ওর স্যালাইন বেশি করে নেন, যাতে করে এই সময়টাতে, বা পেট ব্যথার ওষুধ আপনি হাইসোমাইড নিয়ে যান, সর্দির ওষুধ নিয়ে যাচ্ছেন বিলাস্টিডিন নিয়ে যান, তাহলে ওষুধের দোকানে দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। তবে অ্যান্টিবায়োটিক নিজে নিজে আপনি খাবেন না, অ্যান্টিবায়োটিকটা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাবেন। দেখা যাচ্ছে নিজে একটু লুজ মোশন হলো, 2টো সিপ্রোফ্লক্সাসিন খেয়ে নিল, এটা তো এইভাবে সিপ্রোফ্লক্সাসিনের মতো একটা কার্যকরী অ্যান্টিবায়োটিক কিন্তু দেখা যাচ্ছে 46% রেজিস্ট্যান্স হয়ে গেছে। তো এইভাবে নিজে নিজে অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। অ্যান্টিবায়োটিক যদি খেতে হয় ফুল কোর্স খেতে হবে এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে হবে। আর পেট ব্যথার ওষুধটা সঙ্গে রাখবেন, হাইসোমাইড খাবেন। তবে সব পেট ব্যথার চিকিৎসাটা আপনি নিজে নিজে ব্যথার ওষুধ খেয়ে আপনি শেষ করবেন না, কারণ দেখা যাচ্ছে বেশি বেশি খেয়েছেন, ঈদের দিন এত খেয়েছেন তার প্যানক্রিয়াটাইটিস হয়ে গেল, এখন একটা ব্যথার বড়ি খেলেন আপনি, তাহলে তো হবে না, সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিতে হবে। এবং প্যানক্রিয়াটাইটিস কিন্তু অত্যন্ত একটা মারাত্মক ব্যথার তৈরি করে। যেমন গলব্লাডার স্টোন, তার স্টোন হয়ে আছে, সে জানে না যে তার স্টোন হয়ে আছে, সে হয়তো প্রচুর পরিমাণ চর্বি জাতীয় খাবার খেলেন, সঙ্গে সঙ্গে তার গলব্লাডার পেইন শুরু হয়ে গেল এবং এত বেশি পেইন হলো যে মাটিতে গড়াগড়ি করছে। সুতরাং আপনি আগে থেকেই জানুন যে আপনার গল স্টোন আছে কিনা, গল ব্লাডারে ইনফ্লামেশন আছে কিনা, আপনার প্যানক্রিয়াটিস হওয়ার সম্ভাবনা আছে কিনা। তা আর যারা বেশি অ্যালকোহলিক
তারাও তাদের মধ্যেও কিন্তু দেখা যাবে ঈদের দিন থেকে তারা প্রচুর অ্যালকোহল খাওয়া শুরু করলো, একটা মাস খুব সংযমী জীবনযাপন করলো, অ্যালকোহল খাওয়ার জন্য দেখা যাচ্ছে তার প্যানক্রিয়াটিস হয়ে গেল, তখন কিন্তু সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে এবং বহুদিনের ব্যাপার সেটা। আমরা আমাদের অনুষ্ঠানে এই পর্যায়ে ছোট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে এসে আমাদের ঈদটাকে আরো কিভাবে আমরা সুন্দরভাবে উদযাপন করতে পারি সেই ব্যবস্থাগুলো সম্পর্কে শুনবো। তার আগে একটা ছোট বিরতি নিচ্ছি। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটির এই পর্যায়ে সময় হয়ে এসেছে ছোট্ট একটি বিরতিতে যাবার। বিরতির পর ফিরে আসছি, থাকবেন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক, বিরতি শেষে আবারও ফিরে এলাম মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে। আজকে আমরা কথা বলছিলাম ঈদ কাটুক সুস্থতায়, সামনেই পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদটাকে যাতে আমরা সুস্থভাবে এবং সুন্দরভাবে পালন করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলাম। স্যার, যাওয়ার আগে কিছু ওষুধের কথা বলছিলাম যে এই ওষুধগুলো কমনলি যদি আমরা নিয়ে যাই তাহলে ইমিডিয়েট কিছু সিচুয়েশন যদি তৈরি হয় আমরা আসলে প্রিভেন্ট করতে পারব, ফেস করার। সেটা অনেকগুলো ওষুধের কথা বলেছিলাম, যেমন প্যারাসিটামল, মেট্রোনিডাজল, ওরসেলাইন, আরেকটা যেমন পেট ব্যথার ওষুধ হাইসোমাইড নেওয়ার। আমাদের গ্রামে গেলে ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকে, আমরা যদি ফেক্সোফেনাডিন অ্যান্টি অ্যালার্জিক, সর্দি পড়ছে, সর্দি ঝরছে, এগুলো নিতে হবে। বা কারো ফুড অ্যালার্জি হঠাৎ করে ডেভেলপ করলো গরুর মাংস খেয়ে বা চিংড়ি মাছ খেয়ে, এই জন্য ফেক্সোফেনাডিন, বেলাস্টিডিন নিতে হবে। আরেকটা জিনিস হচ্ছে কমন যেই সমস্যাটা হয় সেটা হচ্ছে গলা জ্বলা, বুক জ্বলা, ঢেকুর ওঠা, টক ঢেকুর বা বমি বমি ভাব। এই জন্য তাকে ওমিপ্রাজল বা র্যাবিপ্রাজল, বিভিন্ন পেন্টোপ্রাজল, যে কোনো একটা প্রাজল নিতে হবে। এবং ডমপেরিডন, যদি বমি বমি ভাব হচ্ছে, দেখা যায় যে একদম বুক আড়ষ্ট হয়ে আসছে, তাকে ডমপেরিডন বলি একটা করে 3 বার খাওয়ার আগে খাওয়াতে হবে, ওমিপ্রাজল খাওয়াতে হবে, এগুলো সঙ্গে নিয়ে যেতে হবে তাকে। এগুলো তো বিদেশে ওভার দ্য কাউন্টার পাওয়া যায়, সুতরাং এটার ওষুধের ডাক্তারের পরামর্শের কোনো তো প্রয়োজন নেই, কারণ এর কোনো সাইড এফেক্ট নেই, পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এখন কথা হচ্ছে যে ডক্টর মল্লিক, ঈদ তো এসেছে সবার জন্য, তাই না? চাঁদ ওঠার সাথে সাথে ঈদের আনন্দে কিন্তু সবাই একেবারে আপ্লুত হয়ে যাবে, মানে উত্তাল হয়ে যাবে সবাই। তো আপনি আপনার সন্তানকে পোশাক দিলেন, সুন্দর সুন্দর কয়েক সেট পোশাক দিলেন, কারণ আপনার প্রতিবেশী দেখা যাচ্ছে যে একটা শিশু সে পোশাক পাচ্ছে না, সে হয়তো পোশাকের জন্য মন খারাপ করে বসে আছে। আপনি তার দিকটাও কিন্তু দেখতে হবে, তার জন্য তাকে একটা শার্ট কিনে দেন বা একটা পাঞ্জাবি কিনে দেন, যাতে ঈদের আনন্দটা সবাই মিলে মানে ভোগ করতে পারে। এই জন্য তো আমাদের ইসলাম ধর্মে আছে ফিতরার প্রথাটা, যে ফিতরাটা ঈদের 2 দিন আগে থেকে শুরু করে সমানভাবে আনন্দটাকে এনজয় করতে পারে, সেটা আসলে আমাদের খেয়াল করতে হবে। আর স্যার, এই যে আমরা কথা বলছিলাম যে রোজা শুরু হওয়ার আগে যারা বিভিন্ন ধরনের ডিজিজ আক্রান্ত হতো তারা কিন্তু ডক্টর শরণাপন্ন হয়ে ওষুধগুলো সময়সীমাগুলোকে চেঞ্জ করে দেয়। ঈদের পরের দিন থেকে দেখা যাচ্ছে কি তারা একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে যে কখন খাবো। হ্যাঁ, তো সেই সময়টাতে আসলে কিভাবে ম্যানেজ করতে হবে? কারণ দেখা যায় যে রাতের বেলা খেয়ে আবার সকাল ওষুধ খাওয়াটা, দেখা যায় হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে, অথবা প্রেসার বেড়ে গেছে কিন্তু ওষুধ খাওয়া হয়নি, এই ধরনের ব্যাপারগুলো ঈদের দিন সকাল থেকে শুরু হয়ে যাবে। যে আগের নিয়মে ওষুধ খাওয়াটা, যে সকালের ওষুধটা সকালেই খাবে, রাত্রের ওষুধটা ডিনারের আগে বা পরে খাবে। আর যারা থাইরয়েডের ওষুধ খান তারা নাস্তার 1 ঘন্টা আগে খেয়ে নেবেন। এটা আগের নিয়মে শুরু হয়ে যাবে, যেটা আমরা রোজার সময় একরকম কথা বলেছি, কিন্তু ঈদের দিন থেকে শুরু হয়ে যাবে তার আগের সিস্টেমে ওষুধ খাওয়াটা। আর মানে লক্ষ্য রাখতে হবে যে অনেকে আছে কি একটু উদাসীন টাইপের থাকে, যে ঈদের আনন্দে এত বেশি মাতোয়ারা থাকে যে হাই ব্লাড প্রেশার রোগী সে হয়তো ওষুধ খাওয়াই ভুলে গেছে, ডায়াবেটিস রোগীর ইনসুলিন নিতে ভুলে গেছে, ডায়াবেটিসের ওষুধ খেতে ভুলে গেছে, দেখা যাবে তার হাইপারগ্লাইসেমিয়া, ব্লাড সুগার অনেক বেশি বেড়ে গেল, বা ব্লাড সুগার অনেক বেশি বেড়ে গিয়ে একটা স্ট্রোক তৈরি করে। সেই জায়গা থেকে স্যার সে কোন ধরনের ওষুধ খেয়ে নিবে বা এই জায়গাতে কি করতে পারে? ওষুধ যদি মিস না করে, আনন্দে আপনি মাতোয়ারা হন, আত্মীয় স্বজনের বিভিন্ন বাড়িতে যাবেন, সেখানে কিন্তু আপনার ওষুধটা কিন্তু সকালবেলায় আপনি প্রেশার ওষুধটা খেয়ে নেন, ডায়াবেটিসের ওষুধটা খেয়ে নেন, বা রাত্রে খাবেন, দুপুরের ডোজটা হলে দুপুরের খাবেন। ওষুধটা মিস করা যাবে না। আনন্দের মধ্যেও ওষুধটা ঠিকমতো খেতে হবে, কারণ মানুষের দেহ তো আনন্দ বুঝবে না, তার ব্লাড প্রেশার আনন্দ বুঝবে না, তার ডায়াবেটিস আনন্দ বুঝবে না, থাইরয়েডের সমস্যা আনন্দ বুঝবে না, এগুলো বুঝবে ওষুধের ভাষা। ওষুধের ভাষায় তার জবাব দিতে হবে, সেই রোগগুলোর জবাব দিতে হবে। সুতরাং ওষুধ ঠিক মতো খেতে হবে। গ্রামে গেলেও এইসব ব্লাড প্রেশার ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, থাইরয়েডের ওষুধ এগুলো সঙ্গে করে নিয়ে যেতে হবে। আর যারা এই সময়টা দেখা যাচ্ছে যে আইবিএস এর রোগী খুব বেশি আক্রান্ত হয়, ইরিটেবল বাউল সিনড্রোম, সুতরাং তাকে ওই যে মেয়ে বলুন বা এই ধরনের ওষুধ সঙ্গে করে ক্যারি করে নিয়ে যেতে হবে। এবং দুধ জাতীয় খাবার, যেহেতু দুধ জাতীয় খাবার, আইবিএস এর রোগী কিন্তু দুধ জাতীয় খাবার খেতে পারে না, তাকে লক্ষ্য রাখতে হবে যে দুধ জাতীয় খাবার, মানে সেমাইটা হয়তো জর্দা খেলো
কিন্তু সব কিছুকেই আমি বারবারই বলছি যে প্রথম দিনটা সংযতভাবে খান। খুব বেশি ঘিয়ের জিনিস আপনি খেলেন, দেখা যাবে গলব্লাডারে একটা সমস্যা হয়েছে, প্রচণ্ড পেইন শুরু হয়ে গেল, কিংবা গ্যাস্ট্রোএন্টারাইটিস শুরু হয়ে গেল। আপনি শয়ে শয়ে বডির সঙ্গে, বডির মেটাবলিক সিস্টেম, বডির গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সিস্টেম সব কিছুর সঙ্গে আপনার মিলিয়ে খেতে হবে, যাতে করে কোনো আপসেট ডেভেলপ না করে শরীরের মধ্যে, এটা খেয়াল রাখতে হবে। আর সম্ভবত আপনি সবজি জাতীয় খাবার, করলা ভাজি, এগুলো বেশি বেশি খাওয়ার চেষ্টা করুন। মাংস তো খাবেনই, মাংস তো কেউ মানে সবজির আইটেমটা, সবজির বিভিন্ন আইটেম করা যায়, ফ্রুটসের বিভিন্ন আইটেম করা যায়, ফ্রুট সালাদ করা যায়, ফ্রুট কাস্টার্ড করা যায়, এগুলো আপনি করুন, এগুলো বেশি খান। মানে মাংসের দিকে বেশি না ঝুঁকে, তাও তো মানুষ ঝুঁকে যায়, ঝুঁকতেই হয়, সেটাই তো একটা রীতি। আর আরেকটা কথা হচ্ছে স্যার, ছোট শিশুদেরকে বলি যারা 5 বছরের নিচে বা 10 বছর পর্যন্ত বয়সে যে বাচ্চারা রয়েছে, ঈদের সময় গ্রামের বাড়িতে যায়, বিভিন্ন দিকে ছোটাছুটি করে, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন গুলো হয়। কয়েকটা জিনিস আছে, একটা হচ্ছে এখন যে কমিউনিকেবল ডিজিজ শুরু হয়ে গেছে, বসন্তকাল শুরু হয়ে গেছে, আপনার জ্বর বলুন, পক্স বলুন, মিজেলস বলুন, মামস বলুন, এগুলো কিন্তু পুরোদমে শুরু হয়ে গেছে। তো আপনার শহরের বাচ্চাদেরকে আপনি খুব যত্ন করে রাখলেন, গ্রামে নিলেন, দেখা যায় যে সে তো আর আপনার আইন মানছে না, সে ছুটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে গ্রামের শিশুদের সঙ্গে, সে দেখা যাবে পুকুরের মধ্যে ঝাঁপ দিচ্ছে, সে অত সাঁতার জানে না, অনেক দুর্ঘটনা করতে পারে। শিশুকে চোখে চোখে রাখতে হবে। এবং কোনো ঘরে যদি এরকম কমিউনিকেবল ডিজিজ, জ্বর থাকে, চিকেন পক্স থাকে, যদি মামস থাকে, মিজেলস থাকে, তাহলে সেই বাচ্চাকে আপনি ওই ঘরে যেতে দিবেন না, আপনি ওই নিজের কাছাকাছি রাখুন। কারণ এগুলো তো কোনো সীমানা মানে না। এই যে এইসব কমিউনিকেবল ডিজিজ, একটা নন কমিউনিকেবল ডিজিজ যেমন হাইপার টেনশন, ডায়াবেটিস, থাইরয়েড, এগুলো তো আর ছোঁয়াচ্ছে না, অ্যাজমাও ছোঁয়াচ্ছে না। কিন্তু এখানে একটা অ্যাজমার কথা বলে রাখি ডক্টর মলি, যারা অ্যাজমা আক্রান্ত আছে, তারা দেশে যাবেন, তারা সাফিসিয়েন্ট ইনহেলার বা ডক্সোফাইলিন, মন্টেলুকাস্ট এগুলো সঙ্গে করে নিয়ে যাবেন। কারণ দেখা যাবে যে আপনার শ্বাসকষ্ট শুরু হয়ে গেল, দরকার নেবুলাইজ মেশিন, এখন তো ব্যাটারি দিয়ে চলে নেবুলাইজ মেশিন, কোথায় পাবেন ডাক্তার, কোথায় পাবেন হাসপাতাল, নেবুলাইজ মেশিন সঙ্গে। সিওপিডি রোগী বা অ্যাজমা রোগী শ্বাসকষ্ট হয়ে গেল, ঘরে বসেই সে নেবুলাইজেশন করতে পারছে, তখন ডাক্তারের প্রয়োজন হচ্ছে না, সে জানে। ইনহেলার, বিভিন্ন রকম ইনহেলার আছে, সেগুলো সঙ্গে করে সে নিয়ে যাবে। সুতরাং 9 দিনের ছুটি, অনেক দিন হয়তো গ্রামে থাকবে, সুতরাং তাকে সাফিসিয়েন্ট ওষুধের মজুদ নিয়েই তাকে বাড়িতে যেতে হবে, এটা লক্ষ্য রাখতে হবে। আর মানে সচেতনভাবে থাকতে হবে। ওই যে বললেন আপনি যে শিশুকে সাঁতার জানে না, অন্যান্য গ্রামের ছেলেদের সঙ্গে সে পুকুরে গোসল করতে নেমে গেছে, সে তো সাঁতার জানে না, সে দেখা যায় ডুবে গেল। তো এগুলো খেয়াল রাখতে হবে, সচেতনভাবে খেয়াল রাখতে হবে। তবে ঈদের আনন্দ, আমি বারবারই বলি, ঈদের আনন্দ কিন্তু সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে হবে। আপনি একা খুব মানে মাংস, পোলাও, সে রোস্ট সব বানিয়ে খেলেন, পাশের ঘরের লোকটা, প্রতিবেশী বা গরিব আত্মীয়, তার ঘরে কোনো খাবার নেই, তার কোনো নতুন কাপড় নেই, সেগুলোকে আপনাকে দেখতে হবে। কারণ মানবিকতা, ইসলাম কিন্তু মানবিকতা শিখায়। সেটা তিনটা সিচুয়েশনের কথা যদি বলি, একটা হচ্ছে যারা হঠাৎ করে দেখা যাচ্ছে যে সুগারটা অনেক ফল করলো, হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেল। হাইপারগ্লাইসেমিয়া হচ্ছে আমরা জানি যে বেশি বিপজ্জনক। ইমিডিয়েটলি তখন আসলে পরিবারের সদস্যদের কি করতে হবে? অনেকে দেখা যাচ্ছে গ্রামে আছেন, আশেপাশে হয়তো হসপিটাল, একজন ডায়াবেটিস রোগীকে কিন্তু আমরা বারবার শিক্ষা দিই যে হাইপারগ্লাইসেমিয়া হলে, বা অর্থাৎ যদি চিনির পরিমাণ রক্তে বেশি মানে হয়ে যায়, যদি ডায়াবেটিস বেড়ে যায়, তাহলে আপনি মানে কি লক্ষণ উপসর্গগুলি হবে, কি করবেন। 16-র উপরে হলে কিন্তু আমরা অ্যালার্ট হয়ে যাই, ব্লাড সুগার যদি 16-র উপরে হয়ে যায় ফাস্টিং, এবং যদি ব্লাড সুগার 3-এর নিচে নেমে যায়, তখন কিন্তু অত্যন্ত জটিল হাইপোগ্লাইসেমিয়া, রোগীর মৃত্যু পর্যন্ত করতে পারে। তখন ঘাম হবে, বুক ধরপড় করবে, মাথা ঝিমঝিম করবে, রোগী কিন্তু নেতিয়ে পড়বে। সেই সময় কিন্তু চিনির শরবত গুলিয়ে মানে খাইয়ে দিতে হবে। এবং ডায়াবেটিস রোগী কিন্তু সবসময় পকেটে মানে ক্যান্ডি বা চিনিযুক্ত খাবার পকেটে সবসময় রাখতে হবে, কারণ যে কোনো সময় একজন ডায়াবেটিসের রোগীর হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। এটা একটা বড় দিক। স্যালাইন যদি খুব মানে 10% গ্লুকোজ স্যালাইন দেন, তাহলে সঙ্গে সঙ্গে হয়তো ক্যারি করবেন। সবাই তো স্যালাইন দিতে পারে না। গ্রামে গেলেন আপনি কোথায় মানে একজন কম্পাউন্ডার পাবেন বা নার্স পাবেন স্যালাইন দিতে, কারণ এটা ইন্টারভেনাস দিতে হয়। মাসেলে তো আপনি নিজে দিয়ে দিতে পারবেন। মুখে খাওয়ার স্যালাইনের সাফিসিয়েন্ট
সুগার থাকে না, চিনির শরবত করে খাওয়াতে হবে এবং একটা মিষ্টি খাইয়ে দিন তাকে। তবে লক্ষ্য রাখতে হবে যে এটা হাইপোগ্লাইসেমিয়া হয়েছে, হাইপারগ্লাইসেমিয়া হয়নি, এটা লক্ষ্য রাখতে হবে। আরেকটা ব্যাপার বলি যে এই একটি মাস ধূমপান করলো না একজন মানুষ, দেখা যাবে ঈদের দিন সকাল থেকেই সে প্রচণ্ড ধূমপান শুরু করে দিল, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছে বা কারো বাড়িতে যাচ্ছে, সেখানে ধূমপানের ছড়াছড়ি, এটা কখনো করবেন না। এই যে রমজান যে শিক্ষা দিয়েছে, আমি যে বারবার বলেছি যে রমজান হচ্ছে ধূমপান ছাড়ার প্রকৃষ্ট সময়। দেখেন ঈদের দিন থেকে শুরু হয়ে যাবে ধূমপানের কুঅভ্যাস। এটা একবার ছেড়েছেন, চিরজীবনের জন্য ছেড়ে দিন, তাহলে আপনি অনেক রোগ থেকে, বিশেষ করে হার্ট অ্যাটাক, ক্যান্সারের হাত থেকে আপনি বেঁচে থাকবেন। অনেক ধন্যবাদ স্যার। আর ওই একটা জরুরি কথা স্যার আপনি আমাদের সাথে শেয়ার করছেন, এটা আমরা একবার একটু শেষ মেসেজ হিসেবে নিতে চাচ্ছি, যে দেখা যাচ্ছে যে হঠাৎ করে হার্টের একটা অ্যাটাক হলো বা ফিল করছে যে এরকম সম্ভাবনা বা চাপ দিয়ে ধরেছে, তো সেক্ষেত্রে স্যার অ্যাসপিরিন জাতীয় ওষুধটা কি যে কেউ খেতে পারবে? হ্যাঁ, যদি মানে অ্যাসপিরিন 4টা বড়ি চিবিয়ে খাবে, গিলে খাবে না। আর যদি অ্যাসপিরিন না থাকে তাহলে ক্লোপিড্রাজল যেটা আমরা দেই, ব্লাড থিনার, সেটা 4টা বড়ি খেয়ে নেবে। এই সময়টা কিন্তু একটা গোল্ডেন টাইম, আপনাকে সময় দিচ্ছে যে যেহেতু আপনার রক্ত পাতলা হয়ে গেছে, ব্লাড থিনার, সুতরাং হার্ট অ্যাটাকটা আপনাকে মানে মৃত্যুর দিকে নিয়ে যাবে না, একটা সময় দিবে হাসপাতালে আর কার্ডিয়াক সেন্টারে নিয়ে যাওয়া, ওই সময়টা তাহলে রোগীর জীবন বেঁচে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ডাক্তার এমার্জেন্সি যা করার সেটা করবে, দরকার হলে স্টেন্টিং পরিয়ে দিবে বা থ্রম্বোলাইটিক ইঞ্জেকশন দিয়ে দিবে, যাতে করে রোগীর জীবন বেঁচে যায়। কারণ হার্ট অ্যাটাক হচ্ছে মানে সাডেন যে কারণ, মানে ডেথের সবচেয়ে বড় কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। আমরা একদমই শেষ পর্যায়ে আছি, যেহেতু আর কিছুদিন পরেই আমরা পবিত্র ঈদ উল ফিতর পালন করছি, যদি শেষ কোনো পরামর্শ থাকে দর্শকদের? শেষ একটাই কথা ডক্টর মলি, এই যে আমরা একটি মাস সিয়াম সাধনা আমরা যারা করছি, আর 2 দিন পরে হয়তো শাওয়ালের চাঁদ উঠবে, সবাই আমরা আনন্দে মাতোয়ারা হয়ে যাব। সে আবারও বলি সেই নজরুলের সেই গানটা, যে রমজানের রেজার শেষে এলো খুশির ঈদ। আমরা কিন্তু সবাই গানটা শোনার জন্য উন্মুখ হয়ে থাকি, বিশেষ করে আমি উন্মুখ হয়ে থাকি। গানটা শোনার পরেই মনে হয় যে একটা অন্যরকমের আনন্দ, অন্যরকমের স্বাদ চলে আসে, যে না ঈদের আনন্দে সবাই মিলে ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেব, আত্মীয় স্বজন সবার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে সবার সাথে কোলাকুলি করব, সেই সুন্দরভাবে পবিত্রভাবে, আমি আবার বলি পবিত্রভাবে যাতে এই আনন্দটা। স্যারকে অনেক ধন্যবাদ স্যার, আমরা যেহেতু একদম শেষ পর্যায়ে আছি, অনেক ধন্যবাদ আমাদের সাথে আজকে শ্রুতি এসেছেন। আপনাকে এবং দর্শক সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। সুপ্রিয় দর্শক, মেডিনোভা ভালো থাকুন অনুষ্ঠানটিতে আজকে আমরা কথা বলেছিলাম ঈদ কিভাবে সুস্থতার সাথে কাটাতে পারি সেই বিষয়টি নিয়ে। দর্শক সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আগামী পর্বে, ততদিন পর্যন্ত অপেক্ষায় থাকুন, সুস্থ থাকুন এবং সবাইকে ঈদ অনেক ভালোভাবে কাটানোর জন্য জানাচ্ছি অগ্রিম শুভেচ্ছা।